আমি অ্যাকচুয়ালি তোমাদের যে আজকে যে আমার যে টপিক, যেটা ইনস্ট্রুমেন্ট এবং এক্স-রে যেটা পড়ানোর কথা ছিল রাতে, সেটার উপরে ক্লাস নিব। আমি স্টার্ট করব। হ্যালো। জি স্যার, স্টার্ট করে দেন। আচ্ছা আচ্ছা, আজকের টপিক হচ্ছে মানে কমন ইনস্ট্রুমেন্টস এন্ড এক্স-রেস ইন ইএনটি। মানে অ্যাকচুয়ালি এই টপিকটা হচ্ছে যেগুলো আমাদের যে অস্পিতে তোমাদের এখন তো আসলে ভাইবা বোর্ডে কোনো ইনস্ট্রুমেন্ট বা এক্স-রে এগুলো থাকে না। অস্পিতে মেইনলি যেহেতু আইএনটি একসাথে অস্পি হয় এবং ইএনটির একটা পোর্শন থাকে, ইএনটিতে দেখা যায় 5টা স্টেশনের মধ্যে সাধারণত 2টা বা 3টা এরকম ইনস্ট্রুমেন্ট, এক্স-রে বা স্পেসিমেন এই রিলেটেড থাকে, অনেক সময় প্রসিডিউর স্টেশনও থাকে এবং পুরোটাই। তবে অস্পি পরীক্ষা নিয়ে খুব একটা অরিড হওয়ার কিছু নাই, যেহেতু তোমাদের কিছুদিন পরে পরীক্ষা। অস্পিতে ইউজুয়ালি দেখা যায় কারোর মানে খারাপ করার সুযোগ নেই, কারণ পরীক্ষা হয় 10টা স্টেশন থাকে এবং কমনলি যেগুলো ফ্রিকুয়েন্টলি আসে সেগুলো নিয়ে বারবার আলোচনা করা হয় এবং পরীক্ষায় ওগুলো আসে। ইনস্ট্রুমেন্ট যদি আলোচনা করি, আমি ডাক্তার মোহাম্মদ আজিজুল হক মানিক। ইনস্ট্রুমেন্ট বললে আসলে আমি অনেকগুলা দেখাইছি, স্লাইডও প্রিপেয়ার করা আছে অনেকগুলা, তোমাদের সবগুলা দরকার নেই। আমি জাস্ট তোমরা একটু মেমোরাইজ যাতে মাথায় থাকে, কারণ যেহেতু ব্লগ পোস্টিং ওইভাবে তোমাদের এখন ডিরেক্ট ওয়ার্ডে প্লেসমেন্ট হয় নাই বা ওটিতেও প্লেসমেন্ট হয় নাই, এখন অনেক ইনস্ট্রুমেন্ট হয়তো দেখার সুযোগ হয় নাই। আমি কিছু পিকচারও দিয়েছি এবং কিছু যেগুলার ফাংশন বা কি ধরনের কোশ্চেন হয় আমি সাথে একটু বলে দিব। এটা হচ্ছে আমরা নরমালি যে কিছু ইনস্ট্রুমেন্ট আছে, তবে আন্ডার গ্রাজুয়েটদের জন্য ইনস্ট্রুমেন্ট দুই ধরনের। একটা হচ্ছে অপারেশনে ইউজ হয়, আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস। মানে ক্লিনিক্যাল প্র্যাকটিস বলতে আমরা যে ওয়ার্ডে যে রোগী দেখি বা তোমরাও দেখেছো, যেমন টিউনিং ফর্ক, থোডিকাম বা একটা এই জবসন হর্ন প্রুফ। অ্যাকচুয়ালি আন্ডার গ্রাজুয়েট লেভেলে পরীক্ষার ইয়েটা হচ্ছে যে যেগুলা তোমার ক্লিনিক্যালি ইউজ হয়, মানে যেহেতু তুমি তো এই বা তোমরা সবাই ইএনটি স্পেশালিস্ট হবে না বা সবাই সার্জারি করতে যাবে না, এই জন্য ম্যাক্সিমামই দেখা যায় অনেক ক্ষেত্রেই যেগুলো ক্লিনিক্যাল প্র্যাকটিস করা হয় এই ইনস্ট্রুমেন্ট গুলো পরীক্ষায় দেওয়া হয়। তবে কমন অপারেশন যেমন নাকের বা গলার অপারেশন যেগুলা ইউজুয়ালি দেখে থাকি আমরা, ওই ধরনের ইনস্ট্রুমেন্টও পরীক্ষায় অনেক সময় দেওয়া হয়। এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটা আমরা টনসিলের অপারেশনে যদি কারো থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে দেখার সুযোগ হয়ে থাকে, এটা হয়তো অনেকেই দেখেছো যে বয়েল ডেভিস মাউথ গ্যাগ বলে, এটা আমরা যেটা মুখ ওপেন করার জন্য যেটা আমরা ব্যবহার করি, বয়েল ডেভিস মাউথ গ্যাগ। আর এই যে যে কয়েকটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে টাং ব্লেড, সাথে সেপারেবল, এগুলো টাং ব্লেড থাকে, এটা হচ্ছে মাউথ গ্যাগটা থাকে আর কি এখানে। এটা সায়েন্টিস্টের নাম অনুসারে বয়েল ডেভিস মাউথ গ্যাগ। এটা নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটার কাজ কি, মানে এটা মাউথ গ্যাগ যেহেতু মাউথ ওপেন করে, এবং এটা ইউজ করা হয় টনসিলেক্টমি, অ্যাডেনোইডেক্টমি অপারেশনে, কোনো প্যালেট সার্জারি বা এই ধরনের কোনো কিছুতে। এই ধরনের অস্পি স্টেশনে কোশ্চেন গুলো হয় যে আইডেন্টিফাই, এরকম ছবি থাকবে কিন্তু এখন, আগে ইনস্ট্রুমেন্ট সরাসরি দেওয়া হতো, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ছবি দিয়ে দেয় যে নেম দ্য ইনস্ট্রুমেন্ট, এই রাইট টু ফাংশন অফ দিস ইনস্ট্রুমেন্ট বা ইউজেস অফ দিস ইনস্ট্রুমেন্ট, এরকম একটা থাকে। সাথে আবার দেখা গেল এর সাথে কোশ্চেন এরকম হতে পারে যে যেহেতু টনসিলেক্টমি অপারেশন হয়, এখানে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ টনসিলেক্টমি, নেম 3 ইন্ডিকেশনস বা কমপ্লিকেশন অফ টনসিলেক্টমি, এরকম কোশ্চেন থাকে। এরকম 4টা বা 5টা স্টেম থাকে এক একটা অস্পি স্টেশনে। বা দেখা গেল সরাসরি নাম, 2টা ফাংশন, এরকম 3টা ইনস্ট্রুমেন্টের ছবি পরপর দিয়ে দিল, নাম বললো আর 2টা করে ফাংশন বললো, এরকম কোশ্চেন হতে পারে। এটা ইউজ হচ্ছে ওই যে প্যালেট সার্জারি যে আমি বললাম। এটা আরেকটা, এটা আনইউজুয়াল, তোমাদের খুব একটা দেয়া হয় না, এটা টনসিল হোল্ডিং ফোরসেপ, নাম দেখে বোঝা যাচ্ছে টনসিলটাকে যখন হোল্ড করা হয়, এটা ডেনিস ব্রাউন বলে, এটা টনসিল হোল্ডিং ফোরসেপ আর কি। এটা জাস্ট ছবিটা দেখে রাখো, একটা অনেকটা একটু বাঁকা একটা ইনস্ট্রুমেন্ট, এটা টনসিলকে হোল্ড করে অপারেশনের সময়। এটার কাজও যেহেতু নাম দেখে বোঝা যাচ্ছে টনসিলকে হোল্ড করে টনসিলেক্টমি অপারেশনের সময়। এটা টনসিলের ডিসেক্টর, মানে টনসিলকে ডিসেক্ট করা হয় এখানে, এটা দিয়ে। এগুলা জাস্ট নামটা মনে রাখো, ছবিটা দেখে রাখো, যেহেতু সবার দেখার সুযোগ হয় নাই। ব্লগ পোস্টিং এ আমরা দেখা যায় এই যে 3-4 দিন প্লেসমেন্ট থাকে, সবাইকে ওটিতে নেওয়া হয় বা ওটিতে যে কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়, বা অন্য সময় যখন ওয়ার্ডে প্লেসমেন্ট, জাস্ট ইনস্ট্রুমেন্টের ছবিটা আর নামটা দেখে ডিসেক্টর, মানে ডিসেক্ট যেহেতু করা হয়, এই জন্য এই পাশের অংশটা হচ্ছে ডিসেক্টর আর এই পাশে রিট্রাক্টর, এই জন্য বলে টনসিলার ডিসেক্টর উইথ অ্যান্টেরিয়র পিলার রিট্রাক্টর। যেহেতু পিলার থাকে এগুলো আমরা অপারেশন রিট্রাক্ট করি। এটা আরেকটা খুব
কমন একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, এটা কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। এটা হচ্ছে আমরা যে অ্যাডেনয়েডেক্টমি অপারেশন করি তখন লাগে। ছবিটা একটু খেয়াল করে রাখতে হবে। এটা কিন্তু ২ টা ইনস্ট্রুমেন্ট কিন্তু একই সাথে একই কাজ করে। সেন্ট ক্লেয়ার থমসন্স মানে এটা আবিষ্কার করেছেন কাজের সুবিধার্থে। ওর নাম অনুসারে সেন্ট ক্লেয়ার থমসন্স কিউরেট উইথ অ্যান্ড উইথআউট গার্ড, গার্ড অথবা কেজ বলে আরকি। মানে এই যে সেন্ট ক্লেয়ার থমসন্স এই সায়েন্টিস্টের নাম অনুসারে অ্যাডেনোয়েড কিউরেট উইথ অর উইথআউট গার্ড। এটা কিন্তু সব বইয়ে এগুলার নাম আছে, আমি জাস্ট এটা দেখাচ্ছি। ইম্পর্টেন্ট কিন্তু ওই যে বয়েল ডেভিস মাউথ গেগটা আর এই যে অ্যাডেনোয়েড কিউরেট, এটা কিন্তু এই দুইটাই কিন্তু পরীক্ষায় অনেক সময় দেওয়া হয়। আর এটা আরেকটা ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে থোডিকাম নেজাল স্পেকুলাম। এটা যেহেতু আমরা কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিস আমরা যখন রোগী এক্সামিন করি এগুলা দেয়া হয়। এটা কমনলি যেহেতু আন্ডার গ্রাজুয়েট লেভেলে অস্পিতে এগুলা যেহেতু আমরা সবাই ইউজ করা হয়, ইউজ করা হলে কিন্তু এই ইনস্ট্রুমেন্ট গুলো পরীক্ষায় থাকে। এটা সবাই চিনো, এটার নাম হচ্ছে থোডিকাম নেজাল স্পেকুলাম। বানানটা খেয়াল রাখতে হবে। এটার ইউজ কি, আমরা যখন যে প্রসিডিউরটা করি এটাকে বলা হয় যে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি। মানে এটা নাকের যে সামনের অংশটা, মানে অ্যান্টেরিয়র বলতে সামনের দিকে, রাইনোস্কোপি মানে নাকটা আমরা দেখি, অ্যান্টেরিয়র রাইনোস্কোপি। পোস্টেরিয়র রাইনোস্কোপি আছে কিন্তু সেটা কিন্তু আরেকটা যন্ত্র দিয়ে করে, এটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি। অ্যান্টেরিয়র রাইনোস্কোপি করে আমরা কি কি দেখি, আমরা এই যে নাকের যে অনেক সময় ডেভিয়েটেড নেজাল সেপ্টাম আছে কিনা, টার্বিনেট থাকলে সেটা দেখি, কোনো পলিপ থাকলে সেটা দেখি। এবং দেখো এটার কিন্তু একটা ব্লেড আছে সামনের দিকে, এই যে যেই মাথা দুটো দেখা যায়, এটা এই ব্লেড থাকে। এই ব্লেড দুইটার কাজ হচ্ছে যে নাকের যে ভিব্রিসি গুলা থাকে সেগুলোকে সরায় রাখে এবং এটা ভিতরে দেখতে হয়। এটা ধরার প্র্যাকটিস করতে হবে। এগুলা কিন্তু যখন শর্ট কেস থাকে এগুলার ব্যবহার জানতে হবে। থুডিকাম নেজাল স্পেকুলাম নামটা, এগুলোর ফাংশন সব বইয়ে লেখা আছে, এটা জানো। তবে হোয়াট প্রসিডিউর ডান, এটা দিয়ে কি করা হয়, অ্যান্টেরিয়র রাইনোস্কোপি বলে। এটা দিয়ে কি কি ইউজ করা হয়, টু এক্সামিন দ্য নোজ, তারপরে হচ্ছে কোনো নাকে কোনো ফরেন বডি থাকলে, আমরা কোনো নেজাল প্যাকিং যদি এপিস্টেক্সিস এর জন্য করি তখন এটা ইউজ করা হয়। এটা খুব একটা দেয়া হয় না, এটা আমরা যখন সেপ্টোপ্লাস্টি অপারেশন ইউজ করি। এটাও একটা লং ব্লেডেড স্পেকুলামই, এটা কিলিয়েন্স লং ব্লেডেড নেজাল স্পেকুলাম। এটা দরকার নাই, এগুলা কিছু ড্রেসিং ফোরসেপ থাকে। তবে এই ফোরসেপটা এটা তোমরা যখন ইন্টার্নশিপে এটা সবাই দেখবে, কারণ যখন এপিস্টেক্সিস এর রোগী আসলে আমরা নেজাল প্যাক যখন করি তখন এই যে টিলিস ড্রেসিং ফোরসেপ বলে, এই টিলি এটাও সায়েন্টিস্টের নাম হচ্ছে ড্রেসিং ফোরসেপ, এটা এইভাবে ধরে নাকে প্যাক দেওয়া হয়। এটা একটু দেখে রাখো ভালো। সবচেয়ে কমন মানে যেটা আমার মনে হয় যে গত 10 বছর যে পরীক্ষা হয়েছে যতবার আর সবচেয়ে বেশি আসছে, এই এই যে ইনস্ট্রুমেন্টটা, এটা এটা খুব কমনলি দেওয়া হয়। এটা আমরাও যখন পরীক্ষা দিছি এই ইনস্ট্রুমেন্টটা কিন্তু ছিল, মানে পরীক্ষায় খুব কমনলি দিত। এটার নাম হচ্ছে মলিসন্স। দেখো কয়েকটা ভাগ কিন্তু। মলিসন্স সেলফ রিটেইনিং মানে সে নিজে নিজে রিটেইন করতে পারে। হিমোস্ট্যাটিক, হিমোস্ট্যাটিক মানে সে ব্লাড হিমোস্টেসিস করতে পারে। মাস্টয়েড রিট্রাক্টর, মাস্টয়েড বোনে যেহেতু এটা ইউজ করা হয়, মাস্টয়েড রিট্রাক্টর সে রিট্রাক্ট করে মানে ট্রাকশন দেয়, রিট্রাক্টর। মলিসন সেলফ রিটেনিং হিমোস্ট্যাটিক মাস্টয়েড রিট্রাক্টর, ছবিটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এটার কাজ কি, এই যে যে সামনের অংশটা থাকে এটা সে এই লেটারাল প্রেসার দিয়ে সে যখন আমরা এভাবে তো খুলি, এই যে এটা দিয়ে সেলফ রিটেইন করা যায়, মানে এখানে লক করা যায়, যতটুকু খুলে আমরা লক করে দিতে পারি, এই জন্য সেলফ রিটেইনিং বলে। হিমোস্ট্যাটিক মানে এই যে এগুলা যে থাকে সে যখন লেটারাল প্রেসার দেয় খোলার পরে তখন তার প্রেসার এর কারণে হিমোস্ট্যাসিস হয়, মাস্টয়েড বোন ইউজ হয়। এটার নাম হচ্ছে মলিসন সেলফ রিটেইনিং মাস্টয়েড হিমোস্ট্যাটিক মাস্টয়েড। নাম দেখে বোঝা যাচ্ছে এটা কানের অপারেশনে ইউজ হয়, মাস্টয়েড বোন যেহেতু। কানের কোন কোন অপারেশনে আমরা টিম্পেনোপ্লাস্টি, মাস্টয়েড এক্সপ্লোরেশন বা মডিফাইড রেডিক্যাল মাস্টয়েডেক্টমি, কর্টিক্যাল মাস্টয়েডেক্টমি, কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি, বিভিন্ন ইয়াতে ইউজ করা হয়। হ্যাঁ, এটা ইউজ গুলা। আর এটার ইয়াটা কি, টাং ডিপ্রেসর। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাক্স টাং ডিপ্রেসর। টাং ডিপ্রেসর এটা হচ্ছে ল্যাক্স টাং ডিপ্রেসর। ল্যাক এটা সায়েন্টিস্ট, এটা সবাই দেখেছি আমরা, টাং ডিপ্রেসর নামে চিনি, তবে সায়েন্টিস্টের নামটা মনে রাখবা, ল্যাক্স টাং ডিপ্রেসর। এটার ইউজটা কি, আমরা এই যে এক্সামিন দা ওরাল ক্যাভিটি, এক্সামিন দা ওরোফেরিংস, এক্সামিন দা টাং বা এই তোমার আমরা সবকিছু কোনো টু টেক দ্য বায়োপসি মুখ থেকে, টু রিমুভ দ্য ফরেন বডি, এগুলোর জন্য আমরা টাং ডিপ্রেসর ইউজ করতে পারি। হ্যাঁ, এগুলা আরেকটা জাস্ট যন্ত্রগুলো দেখে রাখো, এগুলো তোমাদের দেওয়া হয় না। ডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপ মানে ল্যারিঙ্গোস্কোপ
বলতে ল্যারিঙ্গোস্কোপ, মানে ল্যারিংস আমরা যেটা দেখি, ডিরেক্ট বলতে ডিরেক্টলি যেটা দেখি। আর ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপ একটা কিন্তু আছে, যেটা আমরা ইনডিরেক্টলি দেখি ওই যে ল্যারেঞ্জিয়াল মিরর দিয়ে। এটা ওয়ার্ডে আমরা যখন শর্ট কেসে ল্যারেঞ্জিয়াল কি বলে ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করি, ওইটা দেখেছি। এটা কিন্তু ওইটা ইনডিরেক্টলি দেখি, আর এটা ডিরেক্টলি। এটা সরাসরি, এটা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে যখন আমরা ল্যারিংস দেখতে যাই তখন এটা ইউজ করা হয়, রিজিড ল্যারিঙ্গোস্কোপ বলে ডিরেক্ট। আরেকটা কিন্তু রিজিড আছে, আরেকটা কিন্তু ফ্লেক্সিবল আছে, ওই যে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি যেটা আমরা বলি আর কি, হ্যাঁ। ওইটাও ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপিও কিন্তু এক ধরনের ডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি, মানে সরাসরি আমরা দেখতেছি, এখানে সরাসরি লাইট ফেলি, সরাসরি আমরা দেখি। আর এটাও একটা ডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি, কিন্তু ওইটা যেমন লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়, এটা যেমন জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হয়। এটা কিন্তু ভাইবা বোর্ডে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি কি আর ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি কি, কোনটা দিয়ে করা হয়, কোনটার কি সুবিধা, এটা জেনে মানে পারলে ভালো। এটা এটা তোমাদের জন্য খুব বেশি এটা ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরে এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়। কারো কোনো কোশ্চেন থাকলে একটু নোট করে রাখবে, পরে আমি সবার কোশ্চেন অ্যান্সার দেবো। ডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করা হয়, এটার নাম হচ্ছে ডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপ, হ্যাঁ। এটা ভিতরে ল্যারিংস দেখার জন্য। এগুলা, এটা একটা ইসোফেগোস্কোপ, মানে ইসোফেগাস দেখার জন্য, ইসোফেগাস থেকে ফরেন বডি, ইসোফেগাস থেকে বায়োপসি, এগুলা দেখা যায়। এরকম লম্বা একটা রডের মতো থাকে, এবং বিবেল থেকে দুইটা থাকে। এটা একটা ব্রঙ্কোস্কোপ, ব্রঙ্কোস্কোপে আলাদা একটা সাইড পোর্ট থাকে যেটা দিয়ে অক্সিজেন দেওয়া হয়, হ্যাঁ। আরেকটা খুব কমন একটা ইনস্ট্রুমেন্ট, যদিও মেটালিকটা এখন দেয়া হয় না, ট্রাকিওস্টমি টিউব, হ্যাঁ। এটা হচ্ছে আগে ইউজ করা হইতো খুব, মেটালিক ট্রাকিওস্টমি টিউব। এটা সিলভার জ্যাকসনস বলে, এটা মানে সায়েন্টিস্টের নাম অনুসারে। মেটালিকটা খুব কম ইউজ হয় এখন, হ্যাঁ। তবে এই যে যেটা, এই যে ট্রাকিওস্টমি টিউব, আমি কিন্তু আবারও বলতেছি, মলিসন্স রিট্রাক্টর যেটা সেলফ রিটেনিং হিমোস্ট্যাটিক মাস্টার রিট্রাক্টর, বয়েল ডেভিস মাউথ গ্যাগ, অ্যাডেনোয়েড কিউরেট উইথ কেস, আরেকটা হচ্ছে ট্রাকিওস্টমি টিউব। এগুলা খুব কমনলি এগুলা কিন্তু অস্পিতে আসে। এটা হচ্ছে এই যে আমরা যেটা ওয়ার্ডে সবাই যারা ওয়ার্ডে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তো প্লেসমেন্ট ছিল, এরকম ট্রাকিওস্টমি টিউব লাগানো প্রচুর পেশেন্ট আমাদের ওয়ার্ডে কিন্তু আছে। এটা হচ্ছে এই যে আমরা ট্রাকিওস্টমি টিউব ইউজ করি যেটা, এটা হচ্ছে এই যে আমরা পিভিসি দিয়ে তৈরি করা হয়, পলিভিনাল ক্লোরাইড বলে। এটা আমরা যখন থাকে মানে প্লাস্টিক মেড আর কি, এটা রিইউজেবল। এটা দেখা যায় অল্প দামে পাওয়া যায়। এটা বিভিন্ন ধরনের, এটা দুই ধরনের আছে, একটা হচ্ছে কাপ আর নন কাপ, মানে একটা হচ্ছে বেলুন সহ, বেলুন ছাড়া। এগুলা ট্রাকিওস্টমি। এগুলোর সাথে কি কোশ্চেন হইতে পারে যে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, হোয়াট আর দ্য নেম থ্রি কমন ইন্ডিকেশন অফ ট্রাকিওস্টমি, তারপরে এইমস অফ ট্রাকিওস্টমি, তারপরে হচ্ছে কমপ্লিকেশন অফ ট্রাকিওস্টমি, দুইটা বা তিনটা এরকম লিখতে বলতে পারে। এগুলো অস্পিতে অনেক সময় দেয়, ভাইভাতেও কিন্তু এগুলো আসে। আরেকটা খুব ইউজুয়ালি এটাও দেওয়া হয়, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে ল্যারেঞ্জিয়াল মিরর। এটার নাম হচ্ছে ল্যারেঞ্জিয়াল মিরর বা ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপিক মিরর। এটার কাজ কি, যে আমরা ল্যারিংস দেখি, আমরা সবাই দেখেছি মাথা থেকে হেডলাইট থেকে আয়নার মধ্যে লাইটটা ফেলি, তারপরে ওই যে প্যালেটটাকে পুশ করে নিচের দিকে দেখি। ল্যারিঞ্জিয়াল মিরর মানে ল্যারিংস দেখি আমরা, সুপ্রাগ্লটিক, গ্লটিক রিজিয়ন, পাইরিফর্ম ফসা, বেস অফ দ্য টাং, ইপিগ্লটিস, এইসব জায়গাগুলো দেখি। আর ওই যে আমরা একটা পিএনএস মিরর বলে, পোস্টেরিয়র নেজাল স্পেস মিরর, এটা কিন্তু কমনলি দেওয়া হয় না, এটা হয়তো সবাই দেখিও নাই আমরা। এটা এরকম বাঁকা, অনেকটা ল্যারিঞ্জিয়াল মিররের মতো, কিন্তু এরকম হাঁটু ভাঙ্গা ভাঙ্গা দয়ের মতো আর কি, মানে একটা দেখতে অনেকটা এইরকম। এটা জাস্ট মাথায় রাখো যে এরকম থাকে, মানে এটা পিএনএস না, এটা পোস্টেরিয়র রাইনোস্কোপি করি, মানে নাকের পিছনে আমরা নেজোফেরিংস দেখার জন্য বা পোস্টেরিয়র কোয়ানা দেখার জন্য এটা করা হয়। এটা ওই যে ওরাল ক্যাভিটি দিয়ে এটা দিয়ে আমরা ভিতরটা দেখি। এটা খুব কমনলি ইউজ করা হয় না, কারণ এখন অনেক আরো আধুনিক যন্ত্রপাতি আছে, এই জন্য এটা এখন আর, কারণ রুগীরা সহজে দেখাতে পারে না, কোঅপারেট করে না, এই জন্য অনেক সময় ইউজ করা হয়। এটা আরেকটা খুব কমন ইনস্ট্রুমেন্ট, এটা সবাই আমরা দেখেছি, জবসন হর্ন প্রুব। জবসন হর্ন প্রুব এন্ড রিং কিউরেট। এই যে এই পাশে কিউরেট থাকে, এই পাশে প্রুবটা থাকে, হ্যাঁ। এটার কাজটা কি, আমরা যখন ওই যে আমরা যখন কানের এক্সামিনেশন করি, কান পরিষ্কার করার জন্য, ড্রাই মপিং, আমরা কোনো কান থেকে ফরেন বডি রিমুভ করার জন্য, নাকের ওই যে পলিপের সেন্সিটিভিটি এগুলা দেখার জন্য, কানের ওয়াক্স রিমুভ করার জন্য, অনেক কাজে এটা ইউজ করা হয়। এটা কিন্তু কমন আরেকটা ইনস্ট্রুমেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। টিউনিং ফর্ক, টিউনিং ফোর্সে বা টিউনিং ফর্ক, এটা থাকে কি কি পার্ট থাকে, যে ক্রোঞ্চ বলে মানে যে লম্বা হ্যান্ডেলটার মতো থাকে, স্টেম আছে, ফুটপ্লেট থাকে, এগুলা থাকে, হ্যাঁ।
এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট। আমি একটু শর্টে আবার বলি যে কোনটা কোনটা একদম মনে না রাখলেই চলবে না। বয়েল ডেভিস মাউথ গ্যাগ অবশ্যই মনে রাখতে হবে। অ্যাডেনোয়েড কিউরেট উইথ কেস অবশ্যই মনে রাখতে হবে। থোডিকাম নেজাল স্পেকুলাম অবশ্যই চিনতে হবে, ফাংশন জানতে হবে, মনে রাখতে হবে। মলিসন সেলফ রিটেনিং হিমোস্ট্যাটিক মাস্টারেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখতে হবে। টাং ডিপ্রেসর ল্যাক্স অবশ্যই চিনতে হবে, ফাংশন জানতে হবে। ট্রাকিওস্টোমি টিউব কি কি ধরনের, ইন্ডিকেশন কি, কমপ্লিকেশন কি, এগুলা। ল্যারেঞ্জিয়াল মিরর এটা কি করা হয়, কি কি দেখা হয় এটা দিয়ে। জবসন হর্ন প্রুফ এটার কাজ কি, এটা কি। টিউনিং ফর্ক এটার পার্ট কি কি আছে, কি কি ফাংশন, কি পরীক্ষা করা হয়, এগুলা। কি কি ধরনের অডিওলজিক্যাল টেস্ট আছে, এগুলো অনেক সময় এই সাথে কোশ্চেন থাকে, ঠিক আছে। এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট, এগুলাই খুব বেশি কিন্তু কঠিন পড়া না, খুব অল্প পড়া। ফাইনাল প্রফের সবসময় মাথায় রাখতে হবে পড়াটা যতটা কনসাইজ করে নিয়ে আসা যায়। জানতে হবে অনেক কিছু, কিন্তু পরীক্ষা পাস করার জন্য আমার যতটুকু দরকার সেই জিনিসগুলা না জানলেই না, সেটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই ওইভাবে মাথায় রাখতে হবে। এক্স-রে আমি দেখাচ্ছি, এক্স-রেও কিন্তু খুব লিমিটেড কিছু এক্স-রে ঘুরায় পেঁচায় সবসময় বছর বছর আসে। এটা একটা এক্স-রে, আমরা খুব কমনলি দেখো অ্যারো দিয়ে দেখানো আছে। এটা হচ্ছে এডিনয়েডের একটা এক্স-রে। এডিনয়েড মানে আমরা নেজোফেরিঞ্জিয়াল টনসিল বা এডিনয়েড যেটা বলি, এই যে দেখা যাচ্ছে এখানে অ্যারো যে চিহ্নিত যে জায়গাটা নেজোফেরিংস মানে দেখো ওরাল ক্যাভিটির ঠিক পিছনে নেজোফেরিংস এখানে, এটা এডেনয়েড বলে বা নেজোফেরিঞ্জিয়াল টনসিল বলে, এটা আরেকটা নাম। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে প্লেন এক্স-রে অফ স্কাল বা প্লেন এক্স-রে অফ নেজোফেরিংস লেটারাল ভিউ showing a soft tissue shadow in the roof and posterior wall of nasopharynx। দেখো এই যে এটা হচ্ছে রুফ, এটা হচ্ছে posterior wall। হ্যাঁ, এটা থাকে এবং এর সাথে কিছু কিছু কোশ্চেন সব সময় থাকে। দেখা যায় যে অ্যাডেনয়েড হইলে অ্যাডেনয়েড ফেসিসে কি কি ফিচার থাকে, অ্যাডেনয়েড হইলে অ্যাডেনয়েডেক্টমি ইন্ডিকেশন কি, অ্যাডেনয়েডেক্টমি করলে কমপ্লিকেশন কি কি হতে পারে, এই ধরনের কোশ্চেন বিভিন্ন সময় দিয়ে থাকে। তারপরে এগুলা কমন। এক্স-রেটা দেখে রাখো ভালো, এটা হচ্ছে অ্যাডেনয়েডের এক্স-রে। হ্যাঁ, আরেকটা হচ্ছে এক্স-রে পিএনএস প্যারানেজাল সাইনাস, এক্স-রে নোজ এন্ড প্যারানেজাল সাইনাস অক্সিপিটোমেন্টাল ভিউ। হ্যাঁ, মানে হচ্ছে অক্সিপিটোমেন্টাল মানে যেই ভিউতে আমরা করি, মানে যেই পজিশনে থাকে ওই অনুযায়ী এটার নাম দেওয়া হয়। এই যে এগুলা হচ্ছে নোজের এই যে প্যারানেজাল সাইনাস দেখা যাচ্ছে, দেখো রাইট সাইডেরটা কি বলে এখানে কালো কালো আছে, এই পাশে লেফট সাইডে এটা খুব হেজি রেডিও ওপাসিটি আছে, তার মানে হচ্ছে লেফট সাইডে তার ইয়া থাকে। নরমালি যেহেতু সাইনাস গুলোতে বাতাস থাকে তার এক্স-রেতে কালো আসার কথা। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু তার ফ্লুইড কালেকশন বা অন্য কোনো মিউকোসাল থেকে কিছু হয়েছে এই জন্য এটা হচ্ছে লেফট সাইডের ম্যাক্সিলারি সাইনোসাইটিস। এটা ট্রেসিং মনে তো, এটার ওই যে সাথে কোশ্চেনও একই রকম কি কি থাকে, রোগীর প্রেজেন্টেশন কি থাকবে, সাইনোসাইটিস হলে কি করা হয় বা রোগী কি কমপ্লেন করে, এই ধরনের অনেক সময় থাকে। এটাও একটা এক্স-রে, প্লেন এক্স-রে। এখানে ওই যে সাইনাসের একটা এক্স-রে, এখানে যেমন এই যে এয়ার ফ্লুইড লেভেল দেখাচ্ছে অনেক সময়, এখানে যে উপরে বাতাস নিচে ফ্লুইড, এটা কিন্তু মানে একিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিসে এগুলো হয়, এগুলো রেয়ার, খুব একটা পাওয়া যায় না, এইভাবে প্রেজেন্ট করতে পারে। এটা কি ভিউ, অক্সিপিটোমেন্টাল ভিউ, এগুলার কি কি হয়, এগুলোর সাথে সাথে অ্যাসোসিয়েটেড কোশ্চেন থাকে। এগুলা তোমাদের সব কোশ্চেন থাকে না। ট্রিটমেন্ট কি, একিউট সাইনোসাইটিস এর ক্রনিক সাইনোসাইটিস ট্রিটমেন্ট কি, এগুলো অনেক সময় সাথে থাকে। এটা আরেকটা এক্স-রে। হুম, রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস। হ্যাঁ, এটা এই যে দেখো এটা হচ্ছে একিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, মানে এখানে তো আমাদের ট্রাকিয়া থাকে, এই যে আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, এখানে থাকে ট্রাকিয়ার পিছনে থাকে কিন্তু ফ্যারিংস।
এই ফ্যারিংস এই যে দেখো একটা লিনিয়ার শ্যাডো দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ফরেন বডি। সে এখানে থেকে সে একটা রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস। অ্যাবসেস কিভাবে বুঝলাম? সে এখানে সফট টিস্যুটা বালজিং হয়ে গেছে, এই যে এখানে একটু কালো কালো আছে, মানে তার ফ্লুইডের মতো কালেকশন আছে, এয়ার ফ্লুইড, বাতাসও জমছে, ইয়াও জমছে এখানে। এখানে একিউটেড মানে তার সফট টিস্যু শ্যাডো কিন্তু দেখো এই যে বডি অফ দা ভার্টিব্রা যে থাকে, তার যে ব্রেথটা আছে তার চাইতে বেশি কিন্তু এই সফট টিস্যু ব্রেথটা বেশি। হ্যাঁ, এটা যখন এটার চাইতে বেশি হয় তখন বুঝতে হবে যে এখানে কোনো প্যাথোলজি আছে। মানে এই বডি অফ দা ভার্টিব্রার চাইতে বেশি হইলেই আমরা এটা বলি যে মোর দেন হাফ, যদি এই বডির হাফের চাইতে বেশি হয় এই রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেসের সফট টিস্যুটা, তার মানে আমরা তখন প্যাথোলজিক্যাল বলি। এগুলো এত ডিটেইল জানার দরকার নেই। এক্সরেটা এটা হচ্ছে অ্যাকিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেসের, মানে এরকম রেট্রোফ্যারিঞ্জিয়াল খোলা থাকবে। এটার কি কি প্রেজেন্টেশন, কি নিয়ে আসে, কাদের হয়, বাচ্চাদের হয়, এখানে কি নিয়ে প্রেজেন্ট করে, রোগী ডিসপেজিয়া থাকে, তার সর থাকে, অনেক সময় শ্বাসকষ্ট নিয়েও আসতে পারে, এরকম থাকে। এর চিকিৎসা কি? ইনসিশন এন্ড ড্রেনেজ উইথাউট অ্যানেস্থেসিয়া আমরা যখন করি, আমরা রোগী সুপাইন পজিশন থেকে, এগুলো বইয়ে সব লেখা আছে, এটা জানতে হবে। এই এক্সরেটা ইম্পর্টেন্ট। এটা একটা ক্রনিক রেট্রোফ্যারিঞ্জিয়াল। ক্রনিক রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস হচ্ছে এখানেও দেখো মোর দেন হাফ ঠিক আছে। টিবির কারণে সাধারণত ক্রনিকটা হয়। হ্যাঁ, এই যে বডি অফ দ্য ভার্টিব্রাটা ইরোডেড আছে, এই যখন ইরোশন থাকবে তখনই আমরা বুঝবো যে এটা ক্রনিক হয়ে গেছে। হ্যাঁ, তারপর টিবি বলে, টিবির কারণে, টিউবারকুলোসিসের কারণে এরকম রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস হয়। এটা একটা ফরেন বডি, এটা খুব কমন একটা এক্সরে দেওয়া হয় পরীক্ষায়। একটা রেডিও ওপেক শ্যাডো ইন দা ক্রিকোফ্যারিঞ্জিয়াল জাংশন এখানে আছে, এখানে সার্কুলার, এখানে দেখো লিনিয়ার, মানে সে এই যে এয়ারওয়ের পিছনে এই যে লিনিয়ারটাই দেখাচ্ছে, তার মানে হচ্ছে তার থ্রোটে আছে আর কি, খাদ্যনালীতে এখানে যে থাকে, এটা একটা কয়েন সে খেয়ে ফেলছে। এখানে এখানে আরেকটা ফরেন বডি দেখো, সেফটি পিন, একটা এক্সরে সফট টিস্যু নেক, এপি এন্ড লেটারাল ভিউ, এপি ভিউতে একটা লিনিয়ার শ্যাডো, লেটারাল ভিউতে একটা ওপেন একটা সেফটি পিন দেখা যাচ্ছে। এগুলা তোমাদের খুব একটা দেয় না। একালিশিয়া কার্ডিয়া আর কার্সিনোমা ইসোফেগাস। একালিশিয়া কার্ডিয়াতে হচ্ছে যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা ঠিকমতো ওপেন না হইলে এখানে থাকে। এগুলাতে যখন এই যে আমরা এটা এটা বেরিয়াম সোয়ালো এক্সরে অফ ইসোফেগাস, হ্যাঁ, বেরিয়াম সোয়ালো মানে বেরিয়াম মিল খাওয়াই দেওয়া হয়, মানে এই বেরিয়াম একটা লিকুইড, এটা যখন খায় সেটা যখন নিচের দিকে এসে নামতে পারে না, মানে যেহেতু লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা ঠিকমতো ওপেন হয় না। এখানে একটা পাখির বার্ড পিক অ্যাপিয়ারেন্স বলে, মানে পাখির ঠোঁটের মতো, এই যে একটা পাখির মতো একটা দেখা যাচ্ছে, এগুলো একালিশিয়া কার্ডিয়া। এগুলো তোমাদের খুব একটা দেওয়া হয় না, তাও জেনে রাখা ভালো একালিশিয়া কার্ডিয়া। আর এটা দেখো শোল্ডারিং ইফেক্ট থাকে, ইরেগুলার ফিলিং ডিফেক্ট, ঠিক মতো ফিলিং হচ্ছে না, তার মানে এখানে তার কোনো গ্রোথ আছে। এটা হচ্ছে কার্সিনোমা ইসোফেগাস, এটাও একটা বেরিয়াম সোয়ালো এক্সরে। এটা আরেকটা এক্সরে, এগুলো খুব একটা তোমাদের দেওয়া হয় না। একিউট এপিগ্লটাইটিস বলে, এপিগ্লটিসটা হঠাৎ করে ইনফেকশন হয়ে এরকম হয়, এই যে থাম্ব এপিয়ারেন্স বলে, মানে আমাদের বৃদ্ধাঙ্গুল যেরকম এরকম একটা থাম্ব এপিয়ারেন্স হয়ে যায়, এপিগ্লটিসটা এরকম থাম্বের মতো হয়ে যায়, এটাকে বলে একিউট এপিগ্লটাইটিস এর এক্সরেটা। এটা একটা লেরিঙ্গোম্যালাসিয়ার একিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, মানে এখানে যখন ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস থাকে এখানে একটা স্টিপল সাইন, দুইটা প্রায় একসাথে লেগে যায়, এরকম হয় আর কি। হ্যাঁ, এটা একটা মাস্টয়েড টাউন্স ভিউ, এক্সরে মাস্টয়েড টাউন্স ভিউ। এখানে তার এই যে দেখো কোলেস্টোটোমা দেখো, এগুলা খুব কম এখন পাওয়া যায়, তবে এটা ইম্পর্টেন্ট, অনেক সময় দেয়। মাস্টয়েড টাউন্স ভিউ, টাউন্স ভিউতে এই যে দেখো একটা সুন্দর একটা সার্কুলার একটা এই হাইপুলোস এই রেডিউলোসেন্ট এরিয়া আছে, এখানে পাশে থাকে, এটা এই কোলেস্টোটোমা থাকে আর কি, এখানে এক্সরে মাস্টয়েড টাউন্স ভিউ। হ্যাঁ, এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট গুলো আবার আমি একটু শর্টে বলতেছি। খুব কম ইনস্ট্রুমেন্টই আছে, মানে এই সরি এক্সরে রেডিওলজি সবচেয়ে কমন যেটা আসে, আমি আবার একটু রিপিট করতেছি, অ্যাডেনোয়েট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক সময় দেয়। এক্সরে প্যারানেজাল সাইনাস অক্সিপিটো মেন্টাল ভিউ, এটাও থাকে। রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস থাকতে পারে উইথ ফরেন বডি, এটা একটা ক্রনিক রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, যেটা এই টিবি বা এরকম ইয়া হয়, টিবির কারণে হয়। একটা ফরেন বডি, এটাও খুব একটা কমন, এটাও একটা ফরেন বডি। এগুলা খুব কম দেওয়া হয়, একালিশিয়া কার্ডিয়া কার্সিনোমা খুব কম দেওয়া হয়। হ্যাঁ, একিউট এপিগ্লটিস, একিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, এক্সট্রা মাস্টার টাউন্স ভিউ অনেক সময় দেওয়া হয়। হ্যাঁ, এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট।
শর্টে পড়া খুব বেশি না, আমি বারবার বলতেছি। আমিও বেশি কিছু দেখাতে যাচ্ছি না বা জোর দিচ্ছি না, যেহেতু পরীক্ষার সময় পরীক্ষা কিন্তু পাশ করলে সবাই মানে সে জ্ঞানী, আর যে ফেল করবে সে কিন্তু যত জানুক তার কিন্তু কোনো রিকগনিশন নাই, সে ডাক্তার হবে না, সে ফেল করবে, সে তার কোনো মানে এখানে ইয়া নাই যে আমি এত জ্ঞান আছে আমার কিন্তু আমার কোনো রিকগনিশন নাই, সেটার কোনো ভ্যালু নেই। তো পরীক্ষায় মাথায় রাখতে হবে যে কিভাবে পরীক্ষা পাশ করে আসা যায়, নলেজ অবশ্যই থাকতে হবে, সেটা কোনো লেটারাল প্রসেসে কোনো পাশ করার সুযোগ নাই, জেনেই পাশ করতে হবে, কিন্তু আমার জানতে হবে যে কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি পড়তে হবে, কোনটা মনে রাখতে হবে। এবং পরীক্ষার সেগমেন্ট কিন্তু অনেকগুলা, রিটেন হয়, ভাইবা হয়, অসপি হয়, শর্ট কেস হয়, লং কেস হয়, সবগুলাকে সমান গুরুত্ব দিয়ে একটা পোর্শন পাশ করলে পরীক্ষা পাশ হবে না, সবগুলাকে সমানভাবে গুরুত্ব দিয়ে যতটুকু আমার মানে মৌলিক নলেজ থাকা দরকার, বেসিক নলেজ আমার থাকা লাগবে, সেটা আমরা যদি গেইন করতে পারি তারপর আমরা পরীক্ষা পাশ করে আসতে পারবো। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার কি কি জানতে হবে, কতটুকু পড়তে হবে, পড়বো অনেক কিছু, আমরা মনে রাখবো কতটুকু, ডেলিভার করবো কতটুকু, এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। কারণ সব জিনিস একটা ডেভিডসন একটা বেল লাভ করে কিন্তু আমাদের ব্রেনের কমপ্লিটলি রাখা সম্ভব না, এটার মাঝখান থেকে কনসাইজ করে কোনটা, এই জন্যই পড়তে হয়, বারবার যখন পড়বা পড়লেই বোঝা যাবে যে আমার এই জিনিসটা মনে রাখা যাবে বা এতটুকু আমি পারবো মনে রাখতে, ওইভাবে মাথায় থাকবে। এই জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মনে রাখার চেষ্টা করতে হবে। এবং ইনস্ট্রুমেন্ট, আমি আজকে যে টপিক, এটা খুবই সিলি একটা টপিক, এটা আমি বলি অস্পিতে কেউ ফেল করবে না, কারণ যারা মোটামুটি একটা মিনিমাম প্রিপারেশন নিয়ে যায় জেনে যায়, আর এখন যে সিস্টেমে করে এটা মানে আসলে খুবই ইসে না, প্রপারলি হইলে হয়তো দেখা যায় অনেকে কোশ্চেনও জেনে যায়, বা দেখা যায় এক গ্রুপ ঢুকে আরেক গ্রুপ আসে, দুই একটা এমনি লিক হয়ে যায়, এগুলো এমনি অনেকে জানে। এবং পরীক্ষাটা এটা আসলে খুব অ্যাকচুয়াল জাজমেন্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারপরেও এটা কিন্তু নিজেরই লস যে আমি না জেনে পরীক্ষাটা দিয়ে পাশ করে চলে আসছি, কিন্তু তোমার মিনিমাম যতটুকু নলেজ থাকা দরকার সেটা আমার অর্জন করতে হবে, যেহেতু ডাক্তার হয়ে যাচ্ছি। ডাক্তার কিন্তু হইলে কোয়ান্টিটি বাড়বে, বাংলাদেশের সব ডাক্তারদের কোয়ান্টিটি বাড়তেছে কিন্তু কোয়ালিটি ফল করতেছে, সুতরাং কোয়ালিটি সম্পন্ন ডাক্তার হওয়া লাগবে, এই জন্য এটা দরকার। অসপি, যেহেতু আমি আজকের টপিকটা মেইনলি অসপিরও তাও একটা স্মল একটা পোর্শন, জাস্ট খালি ইনস্ট্রুমেন্ট এক্স রে, আর যেহেতু হয়তো অন্য সারা তোমাদের বাকিগুলোও দেখাচ্ছে, তবে তোমাদের হচ্ছে শর্ট একটা লিখছে, তবে এটা যতটুকু আছে এটা জাস্ট কেউ যদি একদিন সময় দেয় যে আজকে আমি শুধু ইএনটি হসপিটাল গুলা শেষ করে ফেলবো, জাস্ট ওয়ান ডে, সে এটা সবগুলা শেষ করা সম্ভব, ওইভাবে একটু দেখে সব সেগমেন্ট পাস করে আসতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে এখন আমাকে একটা টপিক এটা নিয়ে ফেল করার কোনো সুযোগ নাই, কিন্তু এই জিনিসগুলা জানতে হবে, হ্যাঁ। বলো কে কোশ্চেন করতে চাচ্ছিলা। আর এগুলা কোন বই থেকে আর কি ডিটেইলসে পড়া যাবে? আহ তোমাদের অল্পতে হইলে ওই যে আহ, এই ঢিংরা যেটা আছে আমাদের ইএনটির, এটা কি সবার কাছে যদি থেকে থাকে দেখবা লাস্টের দিকে কিছু ইনস্ট্রুমেন্ট আছে, হ্যাঁ, ওইখানে ইনস্ট্রুমেন্টের ছবি থেকে শুরু করে সবই বেশ কয়েকটা আছে, হ্যাঁ। ঢিংরা ঢিংরা, এটা তো মনে হয় অনেকের কাছে আছে নাকি? জি স্যার। হ্যাঁ, ওইটার লাস্টের দিকে দেখবা আছে, হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট গুলো সব ইনস্ট্রুমেন্ট রেডিওলজি সবই আছে, হ্যাঁ। কঠিন কিছু না, আমি তো বললাম আজকে জাস্ট যদি মনে করো যে আজকে রাতে আমি জাস্ট এটা খালি দেখবো, ইএনটি ইনস্ট্রুমেন্ট গুলো অসপিতে যেটা থাকে আজকে রাতে একটু শেষ করে ফেলবো, 2 ঘন্টার ব্যাপার, জাস্ট উল্টাইলে কয়েকটা, আমি তো বললামই ইম্পর্টেন্ট কি কি গুলো আছে, ইম্পর্টেন্ট গুলো মনে রাখলে অবশ্যই আসবে। এবং এখন পর্যন্ত কোনো অসপিতে কেউ ফেল করে না, যে 10টা স্টেশনে মোটামুটি ক্রস করে আসছে তার ফেল করার কোনো সুযোগই নেই। আর কোনো কোশ্চেন? কোশ্চেন করতে হবে, যেটা যেরকম কোশ্চেনই হোক, যে একটা যে জানার একটা কিউরিওসিটি থাকতে হবে, হ্যাঁ। এটা কিন্তু এই যে যা বলছি এগুলো আমি আমার মতো পেঁচাল পেরে গেছি, এগুলো না। তোমাদের মনে কোনো কোয়ারি আছে, এই জন্য আমি বই পড়তে কেন বলতেছি, ওই যে সব আমরা
তোমরা নিজের সাবকনসিয়াসলি একটা আইডিয়া তোমার মনে হচ্ছে, কারণ তুমি ওয়ার্ড বা ডাক্তারের স্যারদের কথা শুনবা, নিজে যখন বই পড়বা তখন তোমার মাইন্ডে একটা সাবকনসিয়াসলি একটা থাকবে যে এই জিনিসটা পড়তে হয় বা এই জিনিসটা মনে রাখতে হয়। এই জন্য বই কিন্তু পড়তে হয়, খালি শুনে বা ওইরকম না, চেষ্টা কর, তখনই এটার গুরুত্ব কোনটা এটা, এবং ওইভাবেই নিজের যে পড়াশোনা কোনটা কনসাইজ করে যে কোন জিনিসটা মনে রাখতে হবে, ওইভাবে মনে রাখাটা সুবিধা হয় আর কি। আর নেক্সট কারো কোনো জিজ্ঞাসা থাকলে? কারো কি কোনো কোয়ারি নাই নাকি? আমি কি শেষ করে দিব তাহলে? জি স্যার, শেষ করে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা খুব মানে যেই টপিক এটা জাস্ট অস্পিড, এটা মাথায় রাখতে হবে। তবে যেহেতু পরীক্ষা চলে আসছে, আমিও আসলে বেশি জিনিস তোমাদের ডিটেলস আমি বলতে চাচ্ছি না, কারণ পরীক্ষার আগে এটাও মনে রাখতে হবে 5 বছর আগে বা যে কয়দিন যা যা তোমরা পড়েছ এটাকে যতটা সম্ভব শর্ট করে এনে যে আমার ফাইনাল প্রুফ সামনে, এটা আমার পাশ করে আসতে হবে, আমার ডাক্তার হইতে হবে, এই ডেডিকেশন রেখে পরীক্ষাটাকে যতটা সংক্ষেপ করে মনে রাখা যায় এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাই বলে যে আমি শুধু 3টা ইনস্ট্রুমেন্টই পড়লাম, 2টা এক্সরে পড়লাম, এটা না। সব পড়ে যে আমি এগুলা দেখলাম, পরীক্ষায় আসলে একটা ইনস্ট্রুমেন্ট এটা যাতে আমি অন্তত 1 লাইন হলেও লিখতে পারি, ওই রকম 1টা 2টা লাইন বা একটা জিনিস দেখাইলো তোমাকে যে বললো এটা কি, এটা তুমি একদম আকাশ থেকে পড়লা, এরকম যাতে না হয়। এরকম হলেই কিন্তু পরীক্ষা পাস, কারণ আন্ডার গ্রাজুয়েট যে এমবিবিএস এর একটা বেসিক, তুমি একটা টনসিলেক্টমির প্রসিডিউর পেরে ফেলবা এটা কিন্তু কেউ আশা করে না। কিন্তু টনসিলেক্টমি অপারেশনটা কি দিয়ে করা হয়, জেনারেল না লোকাল দিয়ে, শোয়ায় না বসায়, ওটিতে নিয়ে নাকি ওয়ার্ডে বসায় করা হয়, এগুলা যদি কেউ না জানে সে তো পরীক্ষা পাস করবে না। এই জন্য কোনটা মনে রাখতে হবে যে আমার টনসিলের প্রসিডিউরটা মনে রাখার আগে আমার টনসিলেক্টমির ইন্ডিকেশন কি, কোন রোগীটা টনসিল হলে চিকিৎসা করতে হবে, কোন রোগীটাকে অপারেশন করতে হবে এটা জানতে হবে, কোথায় অপারেশনটা হয়, কিভাবে করা হয়, এই জিনিসটা জানতে হবে। হ্যাঁ, এইভাবে পরীক্ষাটা মানে পড়াশোনার ওই টেকনিকে এটা করতে হবে। পরীক্ষাটা যেহেতু খুব সন্নিকটে, যতটুকু সম্ভব নিজে মাথা খাটায়, স্যাররা তো গাইড করবে বা অনেকে অনেক কিছু বলবে, কিন্তু নিজের ব্রেইনটাকে কাজে লাগাইতে হবে যে আমার কি করতে হবে। এটা আমি বারবার বলতেছি এই জন্যই, এটা কিন্তু আমাদের, যেটা আমাদের এই জেনারেশন যারা আমরা আমরা সবাই ডিগ্রি করতেছি, সবাই ডাক্তার হচ্ছে, অনেক শত শত ডাক্তার হয়েছে, প্ল্যাটফর্ম এটা সেটা নতুন নানান গ্রুপে অনেকে অনেক কিছু লিখতেছে, কিন্তু আমাদের মৌলিক জ্ঞানের কিন্তু অভাব আছে। আমরা কিন্তু এই যে ডাক্তারিও করি, ইন্টার্নরাও কাজ করতেছে, সিএ আইএমও যারা অর্ডার করতেছে লিখতেছে, কিন্তু কি লিখতেছি কেন লিখতেছি এটা কিন্তু কেউ কোরিলেট করতে চায় না। এই জন্য বলতেছি যেটাই পড়তেছো এটা আমার কি কাজে লাগবে, এখন যেটা পড়তেছো তোমার মেইন পারপাস কি, যে আমি ফাইনাল পরীক্ষা পাস করব, তাহলে এই পাস করার জন্য আমার কি কি লাগবে, শর্ট কেস লং কেস কি কি করতে হবে, ওয়ার্ডে এসে রোগী দেখতে হলে সেটা দেখতে হবে, ইনস্ট্রুমেন্ট দেখতে হলে দেখতে হবে, এইভাবে নিজের পড়াশোনাটাকে প্র্যাকটিক্যালের সাথে ব্রেইন এবং নিজের মেধা এবং নিজের এই সবকিছুকে কোরিলেট করতে হবে। মানে যে এই আমি কেন করতেছি সবকিছুর মানে কেন, কেনর উত্তরটা জানতে হবে, যে আমিও পড়তেছি যে অসপি যে এক্সরে ইনস্ট্রুমেন্ট পড়তেছি কেন পড়তেছি, এটার ইউজ কি, কোথায় কি, বা আমার পরীক্ষা এখন পাস করতে হবে, ভবিষ্যতে কোন জায়গায় কাজে লাগবে, কোন জায়গায়, এই জিনিসগুলো মাথায় রেখে যদি আমরা সবসময় একটা কেন রাখি, যে কেন আমার উদ্দেশ্যটা কি, তাইলে সবকিছু সমাধান হয়ে যাবে। সবাইকে শুভকামনা জানাচ্ছি, যেহেতু পরীক্ষা 100% কেউই পাস করে না কোথাওই, কিন্তু আশা করব তোমরা 100%ই পাস করো। এবং বারবার বলতেছি ফাইনাল প্রো, ফার্স্ট প্রো, সেকেন্ড প্রো, থার্ড প্রো এগুলার চাইতে সোজা, যদি তোমরা মানে প্র্যাকটিক্যাল নলেজ রাখো, যেহেতু ওয়ার্ড ওরিয়েন্টেড, রুগী ওরিয়েন্টেড, এই প্র্যাকটিক্যাল কাজ ওরিয়েন্টেড, এগুলার সাথে যে যত অ্যাটাচ থাকবে তার পাস করার চান্স তো। এখানে যে পরীক্ষায় শুভকামনা থাকলো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।